আজকে আমরা আলোচনা করব মানব সম্পদ উন্নয়নের মডেলগুলি নিয়ে। মডেল অফ হিউম্যান রিসোর্সেস ডেভেলপমেন্ট। এই অংশে যে হাইলাইটসগুলো থাকবে সেগুলি হলো ইন্ট্রোডাকশন টু হিউম্যান রিসোর্সেস ডেভেলপমেন্ট, ডেফিনিশনস অফ হিউম্যান রিসোর্সেস ডেভেলপমেন্ট, theoretical frameworks of HRD, importance of HRD in education, key elements of human resource development, models of HRD, models of HRD in education, role of technology in HRD, challenges in HRD implementation, measuring HRD effectiveness, future directions in HRD, and summary. শুরুতেই বলা যেতে পারে মানব সম্পদ উন্নয়ন হলো একটি ব্যক্তিগত গোষ্ঠী এবং সাংগঠনিক কর্মসংস্থার কর্মদক্ষতার উন্নতির জন্য জনবল এবং কাঠামোগত সুবিধা প্রদানের জন্য কোনো প্রতিষ্ঠানের একটি কর্মসূচির সেট। অর্থাৎ HRD is a set of programs in an organization for providing manpower and infrastructural facilities to improve personal, group and organizational performance. It is a continued activity. এটি একটি চলমান প্রক্রিয়া, specially designed for human growth and development, যা কিনা মানব সম্পদের উন্নতির জন্য এটা সাহায্য করে থাকে। It aims for enhancing human resource capability. এর মাধ্যমে মানব সম্পদ উন্নয়নের দিকটি পরিস্ফুট হয় এবং সেই দিকটি খুলে যায়। Human resources development in education focuses on enhancing the capabilities of educational personnel. অর্থাৎ শিক্ষাক্ষেত্রে মানব সম্পদ উন্নয়নের ক্ষেত্রে শিক্ষাকর্মীদের বা শিক্ষকদের সক্ষমতা বৃদ্ধির উপরে জোর দেওয়া হয়। কার্যকর মানব সম্পদ উন্নয়ন শিক্ষা প্রতিষ্ঠানে পেশাগত বৃদ্ধি এবং সাংগঠনিক সাফল্য উভয়কেই সমর্থন করে। সুতরাং প্রথমেই আমরা দেখতে পেলাম যে মূলত দুটি দিকে আমাদের এই আলোচনাটি প্রসারিত হবে। প্রথমত হচ্ছে মানব সম্পদ উন্নয়ন এবং মানব সম্পদ উন্নয়নে সেটা শিক্ষাক্ষেত্রে তার কি ভূমিকা আছে বা যে মডেলগুলো আছে এই রকম। এই দুটি ক্ষেত্রেই আমরা দেখব যে হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্টের কি ভূমিকা এবং সেটা কতখানি এই মানব সম্পদ উন্নয়নে সাহায্য করছে। হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্টের কিছু সংজ্ঞা আমরা দেখে নিতে পারি। HRD concept was first introduced by Leonard Nadler in 1969. এই বিষয়টি সম্পর্কে প্রথম অবতারণা করেন লিওনার্ড ন্যাডলার। তিনি HRD-কে একটি শিখন অভিজ্ঞতা হিসেবে সংজ্ঞায়িত করেছেন, যা একটি নির্দিষ্ট সময়ের জন্য সংগঠিত হয় এবং আচরণগত পরিবর্তনের ক্ষেত্রে মানুষকে কিভাবে পরিবর্তন করা হয় বা প্রস্তুত করা হয় সে সম্পর্কে তিনি আলোকপাত করেছেন। পেরিক ও রাও 1975 তিনি মানব সম্পদ উন্নয়নের আরেকটি সংজ্ঞা দিয়েছেন। তিনি বলেছেন যে মানব সম্পদ উন্নয়নকে কর্মক্ষমতা মূল্যায়ন, সক্ষমতার মূল্যায়ন, প্রতিক্রিয়া ও পরামর্শ, কর্মজীবন পরিকল্পনা ও উন্নয়ন এবং প্রশিক্ষণ ও উন্নয়নের সমন্বিত রূপ হিসেবে সংজ্ঞায়িত করা যেতে পারে। সুতরাং আমরা দেখলাম যে দুইজনই দু রকমভাবে মানব সম্পদ উন্নয়নকে সংজ্ঞায়িত করেছেন। Human resource development is the framework for helping employees develop their personal and organizational skills, knowledge and abilities. হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট হচ্ছে এমনই একটি প্রক্রিয়া বা এমনই একটি ফ্রেমওয়ার্ক বা স্ট্রাকচার যেটা কিনা এমপ্লয়িজদের বা যারা কর্মী রয়েছে সর্বক্ষেত্রে তাদের ব্যক্তিগত পার্সোনাল এবং অর্গানাইজেশনাল স্কিলস বা প্রাতিষ্ঠানিক যে কর্মদক্ষতা এই দুটো সম্পর্কেই যথেষ্ট পরিমাণে জ্ঞান দান করে এবং তাদের এবিলিটি বা কর্মদক্ষতাকে বাড়িয়ে নিয়ে যেতে সাহায্য করে। Now coming to theoretical frameworks of HRD. থিওরিটিক্যাল ফ্রেমওয়ার্ক বা তাত্ত্বিক কাঠামো এর কীরকম হতে পারে সেটা দুটি ডায়াগ্রামের মাধ্যমে সুন্দরভাবে দেখানো হয়েছে। তো এই বিষয় সম্পর্কে যদি আলোচনা করা যায় তাহলে দেখা যাবে যে প্রাপ্তবয়স্কদের শিখন তত্ত্ব এবং সামাজিক শিখন তত্ত্ব সহ বেশ কয়েকটি তাত্ত্বিক কাঠামো
মানব সম্পদ উন্নয়নে বিশেষভাবে সাহায্য করে থাকে। এই কাঠামো বা এই ফ্রেমওয়ার্কগুলি শিক্ষকদের মধ্যে পরীক্ষামূলক শিক্ষা এবং সহযোগিতার গুরুত্বের উপরে বিশেষভাবে গুরুত্ব আরোপ করে। অর্থাৎ কিনা প্রাপ্তবয়স্কদের যে শিখনের তত্ত্ব এবং সামাজিক শিখন তত্ত্ব সহ বিভিন্ন রকমের যে ধরনের ফ্রেমওয়ার্ক রয়েছে, এই সব কাঠামোগুলোই শিক্ষকদের মধ্যে পরীক্ষামূলক শিক্ষা এবং সহযোগিতার জায়গাটিকে ওপেন করে দেয়। তাদেরকে কিভাবে নিজেদের তৈরি করতে হবে শিক্ষকদের, সেরকম একটি ফ্রেমওয়ার্ক তারা প্রদান করে। এবং these frameworks emphasize the importance of experiential learning and collaboration among the educators. সুতরাং এটি শুধুমাত্র যে কোনো একটি কাঠামো প্রদান করে সেটাই নয়, বা সেখানে যে সীমাবদ্ধ থাকছে সেটাই নয়, বরং সেটাকে নিয়ে আরো বৃহত্তর রিসার্চ বা এক্সপেরিমেন্টের জায়গাও এরা খুলে দিচ্ছে, সেই জানলাটিও তারা খুলে দিচ্ছে, যার ফলে এটাকে নিয়ে নিত্য নতুনভাবে রিসার্চ বা গবেষণা হতেই থাকছে। এই তত্ত্বগুলি শিক্ষায় মানব সম্পদ উন্নয়নের কার্যকারিতা বাড়িয়ে তুলতেও সাহায্য করে, বলছেন নোলস 1980। তো আরেকটি রিসার্চ ওয়ার্কের মাধ্যমে এখানে তিনি বলছেন, তিনি তার গবেষণায় এই তথ্যটি পেয়েছেন আর কি, যে তিনি বলছেন এই তত্ত্বগুলি বা এই ফ্রেমওয়ার্কগুলি শিক্ষায় মানব সম্পদ উন্নয়নের কার্যকারিতাকে বা তাদের পারফরমেন্সকেও আরো অনেক বেশি বাড়িয়ে তুলতে সাহায্য করে। এবার আমরা চলে আসছি শিক্ষায় মানব সম্পদের কি গুরুত্ব, সেই দিকে আমরা একটু আলোকপাত করব। তো মানব সম্পদ উন্নয়ন শিক্ষার গুণমান এবং শিক্ষার্থীদের ফলাফল উন্নত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। HRD plays a crucial role in improving teaching quality and students' outcome. স্টুডেন্টদের আউটকাম অর্থাৎ তাদের ফলাফল কি হবে, তাদের একাডেমিক অ্যাচিভমেন্ট, ফলাফল দু রকমের। একটা একাডেমিক অ্যাচিভমেন্ট অর্থাৎ তারা পরীক্ষায় কিরকম রেজাল্ট করছে বা কিরকম মার্কস পাচ্ছে সেটা, এবং অন্য আরেকটা দিকে হচ্ছে তাদের ওভারঅল ডেভেলপমেন্ট বা হোলিস্টিক ডেভেলপমেন্ট কতখানি হচ্ছে, অর্থাৎ কিনা তাদের ফিজিক্যাল এডুকেশনের জায়গা থাকছে কিনা, বা তাদের অন্যান্য যে সফট স্কিলস আমরা যে বলে থাকি বর্তমানে, তাদের বিহেভিয়ার, তাদের অ্যাটেনশন, তাদের পাংচুয়ালিটি ইত্যাদি, এই সমস্ত দিকগুলো সমস্ত দিকটাই খেয়াল রাখছে HRD। অর্থাৎ মানব সম্পদ উন্নয়ন, মানব জাতিকে যদি উন্নয়নের পথে নিয়ে যেতে হয়, শুধু এডুকেশন সেখানে একটা মাত্র ক্রাইটেরিয়া বা ডাইমেনশন হতে পারে না, তাদের ওভারঅল ডেভেলপমেন্টটাও খুবই গুরুত্বপূর্ণ, বা সেটা ছাড়া মানব সম্পদের উন্নয়ন হওয়া সম্ভবই নয়। দ্বিতীয়ত, ক্রমাগত পেশাগত বিকাশ শিক্ষকদের পরিবর্তিত শিক্ষাগত চাহিদার সঙ্গে খাপ খাইয়ে নিতে সাহায্য করে। ক্রমাগত পেশাগত বিকাশ অর্থাৎ কন্টিনিউয়াস প্রফেশনাল ডেভেলপমেন্ট, কন্টিনিউয়াস আপগ্রেডেশন, কন্টিনিউয়াস আপডেশন, এইটা শিক্ষকদের পরিবর্তিত যে পরিস্থিতি তার সঙ্গে খাপ খাইয়ে নিতে সাহায্য করে। এটার প্রয়োজনীয়তা কেন হয়? তার কারণ শিক্ষকরা একভাবে পড়িয়ে যেতে থাকেন, কিন্তু শিক্ষার্থীরা কিন্তু জেনারেশন ওয়াইজ চেঞ্জ হতে থাকে। অর্থাৎ কিনা আজ যে গোষ্ঠী বা যে গ্রুপ অফ লার্নার্স ক্লাসরুমে পড়াশুনো করছে, 5 বছর বাদে যে গ্রুপ অফ লার্নার্স একই ক্লাসে আসবে, ক্লাস 5-এ এখন যে গ্রুপ অফ লার্নার্স আছে, 5 বছর বাদে ক্লাস 5-এ যারা পড়বে, তাদের মানসিকতার কিন্তু অনেকটাই তফাৎ দেখা যাবে। এই 5 বছরের মধ্যেই এই তফাৎটা যথেষ্ট পরিমাণে থাকবে। তো এই তফাৎ বা এই অ্যাডভান্সমেন্ট, এর সঙ্গে যদি শিক্ষকরা যথেষ্ট পরিমাণে নিজেদেরকে পরিবর্তন না করেন বা পরিবর্তিত পরিস্থিতির সঙ্গে যদি নিজেদেরকে মানিয়ে নিতে না পারেন, তাহলে কিন্তু তার ক্লাস যথেষ্ট মনোগ্রাহী হবে না, বা তিনি যত ভালোভাবে শিক্ষাদান করতে চান না কেন, তা শিক্ষার্থীদের কাছে যথেষ্ট ভালোভাবে পৌঁছবে না। তৃতীয়ত, effective HRD can lead to higher job satisfaction and lower turnover rates among teachers. কার্যকর মানব সম্পদ উন্নয়ন শিক্ষকদের মধ্যে উন্নততর কাজের সন্তুষ্টি এবং কর্ম টার্নওভার হারের দিকে পরিচালিত করতে পারে। ইঙ্গরমল 2001 একটি রিসার্চে দেখা গেছে যে এফেক্টিভ HRD ক্যান লিড টু হায়ার জব স্যাটিসফ্যাকশন। যদি ভালো ডেভেলপমেন্ট যদি হয়, হিউম্যান রিসোর্সের ডেভেলপমেন্টটা যদি খুব ভালোভাবে সংগঠিত হয়, যেটার অনেকগুলো দিক আমরা পাশের ডায়াগ্রামটাই দেখতে পাচ্ছি, তাহলে সেটা আলটিমেটলি পরবর্তীকালে তারা যখন কোনো চাকরিতে জয়েন করবে, কোনো জবে যখন জয়েন করবে, সেটা তাদের ভালোভাবে সেই জবটি তাদের করতে সাহায্য করবে, এবং আলটিমেটলি দ্য টার্নওভার রেটস উইল বি হায়ার।
তার মাধ্যমে যে টার্নওভার হবে বা যে প্রোডাকশন হবে, সেটা যে ক্ষেত্রেই হোক না কেন, সেটা শিক্ষা ক্ষেত্রে প্রোডাকশন হতে পারে, সেটা কোনো বিজনেস ক্ষেত্রে প্রোডাকশন হতে পারে, কোনো কোম্পানির ক্ষেত্রে প্রোডাকশন হতে পারে, সেটা আরো অনেক বেশি ভালো হবে। রিসার্চের মাধ্যমে এই তথ্যটি উঠে এসেছে। নাও কামিং টু দ্য কি এলিমেন্টস অফ হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট, অর্থাৎ মানব সম্পদ উন্নয়নের মূল উপাদানগুলি কি, সেই দিকে আমরা একটু আলোকপাত করব। Learning in this phase, individual or team acquires knowledge and skill within formal settings, which helps in quality production as the result of experience and practice. এই পর্যায়ে যখন শিখন হয়, তখন ব্যক্তি বা দল নিয়ন্ত্রিত পরিবেশের মধ্যে জ্ঞান এবং দক্ষতা অর্জন করে এবং অভিজ্ঞতা এবং অনুশীলনের ফলস্বরূপ গুণমানসম্মত উৎপাদনেও এটি সহায়তা করে থাকে। সুতরাং দেখা যাচ্ছে যে এই পর্যায়ে বা এই হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্টের কথা মাথায় রেখে যদি শিক্ষা প্রদান করা হয়, সেটা আলটিমেটলি ফর্মাল সেটিংয়ের মধ্যে থাকা সত্ত্বেও সেটা ভবিষ্যৎ প্রজন্মকে আরো বাড়তি উন্নতির ক্ষেত্রে সাহায্য করে থাকে বা সেই প্রক্রিয়াকে ত্বরান্বিত করে। শিক্ষা যে কোনো মানব সম্পদ উন্নয়ন প্রক্রিয়ায় একজন ব্যক্তি নিয়ন্ত্রিত শিক্ষা প্রতিষ্ঠানে পড়াশোনা করে এবং একাডেমিক ও পেশাগত দক্ষতা বাড়াতে সাহায্য করে। এই প্রক্রিয়াতে যদি শিক্ষাদান করা হয়, তাহলে দেখা যাচ্ছে যে সেটা হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্টকে আরো এগিয়ে নিয়ে যেতে পারে এবং শুধু তাই নয়, তাদের পড়াশোনা বা কারিগরি দক্ষতা যেটা বা ভোকেশনাল স্কিলস, সেই দিকেও তাদেরকে মনোনিবেশ করতে সাহায্য করে। থার্ডলি, training is the systematic use and planned instructions with development activities. তো এই ট্রেনিংকে যদি খুব সফলভাবে শিক্ষা ক্ষেত্রে যদি এটাকে ইনকর্পোরেট করা যায়, তাহলে সেটা হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্টে সাহায্য করে থাকে। এবার আমরা চলে আসছি বিভিন্ন মডেলে। দ্য মডেলস অফ এইচআরডি অর এইচআরডি বা হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্টের যে বিভিন্ন মডেল আছে, সেই সম্পর্কে আমরা সংক্ষিপ্ত আলোচনা করব। আমরা পরবর্তী একটু বিস্তারিত আলোচনা করব এডুকেশনের ক্ষেত্রে যে এইচআরডি মডেল আছে সেগুলি নিয়ে। তো এইচআরডির যে মডেলগুলি আছে সেগুলি প্রথমত হলো দ্য স্ট্র্যাটেজিক এইচআর ফ্রেমওয়ার্ক অ্যাপ্রোচ বাই আলরিক অ্যান্ড লেক। তো এই একটি মডেল আমরা পাচ্ছি যেটা কিনা মূলত এইচআরডির ওপরে বেস করে তিনি তৈরি করেছেন এবং এর লক্ষ্য হলো মানব সম্পদকে একত্রিত করা বা বিভিন্ন সাংগঠনিক দক্ষতাকে উন্নত করার মাধ্যমে কর্মের উদ্দেশ্য পূরণে সহায়তা করা। দ্বিতীয় যে মডেলটি দেখা যায় এইচআরডির ক্ষেত্রে, হিউম্যান ক্যাপিটাল অ্যাপ্রাইজাল অ্যাপ্রোচ, ফ্রেডম্যান ইন 1998, তিনি এই মডেলের কয়েকটি স্টেজের কথা তিনি বলেছেন। প্রথমত ক্লারিফিকেশন স্টেজ, সেকেন্ডলি অ্যাসেসমেন্ট স্টেজ, থার্ডলি ডিজাইন স্টেজ, ফোর্থ ইমপ্লিমেন্টেশন স্টেজ অ্যান্ড ফিফথ মনিটরিং স্টেজ। তো এইভাবে তিনি তার মডেলটিকে ডেভেলপ করেছেন এবং এটিকে যদি ভালোভাবে যদি এটাকে ফলো করা যায়, মডেল অনুযায়ী যদি কাজ করা যায়, তাহলে আরো উন্নততর হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট প্রক্রিয়াটি আরো ভালোভাবে সম্পন্ন করা যেতে পারে যদি এই মডেলটিকে ফলো করে এগোনো যায়। থার্ডলি, এইচআরডি স্কোর কার্ড অ্যাপ্রোচ বাই র্যান 1999। এই স্কোর কার্ড অ্যাপ্রোচের এই যে একটি মডেল তৈরি করা হয়েছে, এক্ষেত্রে মানব সম্পদ উন্নয়নের জন্য বিভিন্ন সিস্টেম বা পদ্ধতি, পারদর্শিতা, সংস্কৃতি ও অনুশীলন এবং ব্যবসায়িক সম্পর্ক, এই সমস্ত দিকগুলির ওপরে আলোকপাত করা হয়েছে। এই সমস্ত উপাদানগুলি গ্রাহক এবং কর্মীদের সন্তুষ্টিতে একত্রে কাজ করে থাকে। নেক্সট ইজ পিসিএমএম অ্যাপ্রোচ। এই অ্যাপ্রোচটি এমনভাবে তৈরি করা হয়েছে যা সাংগঠনিক দক্ষতাকে আকর্ষণীয়ভাবে তৈরি করে থাকে এবং এটাকে সংগঠিত করার বা প্রতিভাকে ধরে রাখতে এটি বিশেষভাবে সাহায্য করে। এটি কোনো প্রতিষ্ঠানকে ধারাবাহিকভাবে উন্নতিতে সাহায্য করে। তো এখানে আমরা দেখলাম যে 4 ধরনের মডেলের কথা আলোচনা করা হলো, যেগুলো কিনা অ্যাজ এ হোল যদি হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট বা মানব সম্পদ উন্নয়নের কথা চিন্তা করা হয়, তাহলে এই 4টি মডেলের মাধ্যমে এগোলে খুব ভালো রেজাল্ট পাওয়া যেতে পারে। এবার আমরা চলে আসছি শিক্ষাক্ষেত্রে কি ধরনের এইচআরডি মডেল রয়েছে। প্রথমেই যে মডেলটির নাম অবশ্যম্ভাবে উঠে আসে সেটি হচ্ছে অ্যাডি মডেল। The ADDIE model provides a systematic approach to designing educational programs and training. ADDIE এমন একটি মডেল যা পদ্ধতিগত দৃষ্টিভঙ্গি যা শিক্ষামূলক কার্যক্রমকে এবং প্রশিক্ষণকে ডিজাইন করতে সাহায্য করে। আমরা জানি যে ADDIE মডেলটি
বিশেষ করে সায়েন্স বেস সাবজেক্ট বা ম্যাথমেটিক্স গবেষণার ক্ষেত্রে বিশেষভাবে কাজে লাগে, বা এটা রিসার্চ মেথোডোলজিতেও অনেক ক্ষেত্রে অ্যাডি মডেলকে অনুসরণ করে বহু রিসার্চার খুব সফলভাবে গবেষণা করেছেন। Next is the Kilpatrick model, which focuses on evaluating the effectiveness of training programs. Kilpatrick and Kilpatrick in 2006. Kilpatrick model একটি গুরুত্বপূর্ণ মডেল, and third model is 70-20-10 model, which highlights the importance of experiential learning, social learning and formal education. 70-20-10 আরেকটি মডেল, যে মডেলটি বলছে এক্সপেরিয়েন্সিয়াল লার্নিং, সোশ্যাল লার্নিং এবং ফর্মাল এডুকেশনের কথা। আমরা এবার এই তিন ধরনের মডেল একটু বিস্তারিতভাবে আলোচনা করে দেখব। অ্যাডি মডেল এক্ষেত্রে হচ্ছে দ্য মডেল, অ্যাডি মডেল কনসিস্ট অফ 5 phases: অ্যানালিসিস, ডিজাইন, ডেভেলপমেন্ট, ইমপ্লিমেন্টেশন অ্যান্ড ইভ্যালুয়েশন। পাশের একটি ডায়াগ্রামে সুন্দরভাবে মডেলটির একটি ছবি প্রদর্শন করা হয়েছে। তো এই 5টি পর্যায়ের মধ্যে যে ইন্টিগ্রেশন, সেটিকে যদি সফলভাবে করা যায় তাহলে মানব সম্পদ উন্নয়নের ক্ষেত্রে তা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে। প্রত্যেকটি পর্যায় এক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ, যা কার্যকরী প্রশিক্ষণের মাধ্যমে শিক্ষাবিদদের চাহিদা পূরণে সাহায্য করে থাকে। প্রথমত বিশ্লেষণ, কোনো বিষয়কে বিশ্লেষণ করার ক্ষমতা, তার ডিজাইন তৈরি করা, অর্থাৎ আমি যে কাজটি করতে যাব বা শিক্ষার্থীরা যে কাজটি করতে যাবে সে সম্পর্কে তাদেরকে একটি ডিজাইন যদি তৈরি করার পরামর্শ দেওয়া যায়, সেটার উন্নয়ন কিভাবে হবে, সেটার ইমপ্রুভমেন্টটা কিভাবে হবে সেই বিষয়ে তাদেরকে ভাবতে হবে। এবং প্রয়োগ, অ্যাপ্লিকেশন অ্যান্ড মূল্যায়ন বা ইভ্যালুয়েশন। তো এটা হচ্ছে মূলত শিক্ষার্থীদেরই প্রশিক্ষণ দেওয়া, যে এইভাবে তারা যদি যে কোনো কাজকে নকশাকৃত করতে পারে বা ফ্রেম যদি করে নিতে পারে, স্ট্রাকচার যদি করে নিতে পারে, তাহলে আলটিমেটলি যে কোনো কাজ তাদের কাছে খুব সফলভাবে তারা সেই কাজটি করতে পারবে। এই মডেলটি পুনরাবৃত্তিমূলক প্রতিক্রিয়ার মাধ্যমে ধারাবাহিক উন্নতিতে সাহায্য করে থাকে। অর্থাৎ কিনা এই মডেলকে ফলো করে কেউ যদি কোনো কাজ করে, শিক্ষার্থীরা যদি কোনো কাজ করে, ধরে নিতে পারি পড়াশোনাটাই যদি তারা এই মডেলের মাধ্যমে করে, তাহলে তার একটা ধারাবাহিক উন্নতি, এটা কন্টিনিউয়াস একটা ডেভেলপমেন্ট তার হতে থাকবে। দ্বিতীয়ত আমরা আলোচনা করব কিলপ্যাট্রিক মডেলটি নিয়ে। কিলপ্যাট্রিক মডেলেরও একটি ডায়াগ্রাম এখানে দেখানো হয়েছে। তো কিলপ্যাট্রিক মডেলের মধ্যে রয়েছে 4টি স্তর, 4 levels are there, 4 levels of evaluation: reaction, learning, behavior and results। অর্থাৎ কিনা শিক্ষণ, প্রতিক্রিয়া, শিখন, আচরণ এবং মূল্যায়ন। তো এই মডেলটিও আরেকটা প্রক্রিয়া বলা যেতে পারে। মডেল বিশেষত একটি প্রক্রিয়া বা একটা ফ্রেমওয়ার্ক, যেটাকে ফলো করলে আমরা নির্দিষ্ট একটি লক্ষ্যে উপনীত হতে পারি। তো এই কিলপ্যাট্রিকও সেরকমই একটি মডেল, এবং এই মডেলটি শিক্ষাবিদ এবং শিক্ষা প্রতিষ্ঠানের উপরে প্রশিক্ষণের প্রভাবকে মূল্যায়ন করতে মূলত সাহায্য করে। এটি অন্য ক্ষেত্রেও কাজে লাগতে পারে, তবে মূলত এটা খুব ভালো ফল পাওয়া যাবে এই মডেলটির যদি অ্যাপ্লিকেশন করা যায়। প্রশিক্ষণের উপরে যদি, মানে শিক্ষা প্রতিষ্ঠানের উপর প্রশিক্ষণের প্রভাব, এরকম যদি কোনো কাজ থাকে এবং সেক্ষেত্রে যদি কিলপ্যাট্রিক মডেলটি ব্যবহার করা হয়, তাহলে ইট উইল গিভ বেস্ট রেজাল্টস। কিলপ্যাট্রিক মডেলের এই যে বিভিন্ন স্তরগুলি রয়েছে, সেই স্তরের মূল্যায়নের মাধ্যমে কোনো প্রতিষ্ঠানকে এইচআরডির কার্যকারিতা নির্ধারণেও এটি বিশেষভাবে সাহায্য করে থাকে। এবার আমরা চলে আসছি তৃতীয় মডেল, 7-20-10 মডেল। এই মডেলটিও একটি ডায়াগ্রামের সাহায্যে দেখানো হয়েছে। The 70-20-10 model highlights the importance of experiential learning, social learning and formal education. আমরা জানি যে বর্তমান যে শিক্ষা ব্যবস্থা, সেখানে এই 3টি ধরনের শিক্ষাই খুবই এখন একটি গুরুত্বপূর্ণ জায়গা নিয়েছে। এক্সপেরিয়েন্সিয়াল লার্নিং, অর্থাৎ এক্সপেরিমেন্টের মাধ্যমে বা কোনো কিছু হাতে কলমে শেখার মাধ্যমে যে শিক্ষা লাভ করা। সোশ্যাল লার্নিং আমাদের মনে করিয়ে দেয় বান্ডুরাস থিওরি অন সোশ্যাল লার্নিং, যেটা কিনা সামাজিক লার্নিং, অর্থাৎ সমাজ থেকে আমরা যা শিখছি। অ্যান্ড ফর্মাল এডুকেশন, যে শিক্ষা ব্যবস্থাটি আমাদের স্কুলে, কলেজে বা ইউনিভার্সিটিতে প্রচলিত আছে। তো এই 3টে জিনিসকে একত্রে নিয়ে আসছে এই 70-20-10 মডেল। এই মডেল অনুযায়ী 70% শিখন সম্পূর্ণ হয় কাজের অভিজ্ঞতার মাধ্যমে, অর্থাৎ এক্সপেরিয়েন্সিয়াল লার্নিং এর মাধ্যমে। 20% হয় মিথস্ক্রিয়ার মাধ্যমে বা ইন্টারাকশন বা সোশ্যাল লার্নিং বা সোশ্যাল ইন্টারাকশনের মাধ্যমে, এবং 10% হয় নিয়ন্ত্রিত প্রশিক্ষণের মাধ্যমে, অর্থাৎ কিনা ফর্মাল লার্নিং, যেখানে কিনা পুরোটাই আমাদের খুব নিয়ন্ত্রিত। ফর্মাল লার্নিংয়ে আমরা জানি যে নির্দিষ্ট স্কুল, সেখানে নির্দিষ্ট সংখ্যক ক্লাস,
টিচার, নির্দিষ্ট সময়ে পরীক্ষা, নির্দিষ্ট কারিকুলাম এবং নির্দিষ্ট সংখ্যক বই পড়তে হয়, যেটা কিনা পুরোটাই একটা ডিসিপ্লিনড প্রসেস, এবং এই প্রসেসটিও কিন্তু ইকুয়ালি ইম্পর্টেন্ট একটি স্টুডেন্টের ভালোভাবে শিক্ষা লাভ করার ক্ষেত্রে। তো সেক্ষেত্রে এই 70-20-10 মডেলটি যদি কোনো স্কুল বা কলেজে, যদি স্কুলেই মূলত যদি তারা যদি এটাকে অনুসরণ করে যদি চলে, তাহলে ধরে নেওয়া যেতেই পারে সেখানকার শিক্ষার্থীরা খুব ভালোভাবেই তাদের পড়াশুনো শুধু নয়, তাদের হোলিস্টিক ডেভেলপমেন্ট হবে। এবং এই সামগ্রিক দৃষ্টিভঙ্গিটি কোনো প্রতিষ্ঠানকে তাদের উদ্দেশ্য পূরণের মাধ্যমে শিখনে এবং কর্মীদেরও উন্নতিতে উৎসাহ প্রদান করে থাকে। এবার চলে আসছি রোল অফ টেকনোলজি ইন এইচআরডি, অর্থাৎ এইচআরডিতে প্রযুক্তির কি ভূমিকা রয়েছে। আমরা জানি যে বর্তমান যুগের টেকনোলজি ছাড়া আমরা কোনো কাজই আর করতে পারছি না, অর্থাৎ ডিজিটাল মাধ্যমের সাহায্য আমাদেরকে নিতেই হচ্ছে। সো টেকনোলজি প্লেজ আ সিগনিফিক্যান্ট রোল ইন ফেসিলিটেটিং এইচআরডি থ্রু অনলাইন ট্রেনিং প্ল্যাটফর্মস অ্যান্ড রিসোর্সেস। এইচআরডির মাধ্যমে অনলাইন ক্লাস, অনলাইন বিভিন্ন কোর্সের কথা আমরা জানি, অনলাইন ট্রেনিংও আজকাল আমরা দেখতে পাই। যদিও ট্রেনিংটা আমরা জানি যে হাতে কলমে করলে পরেই বেশি ভালো হয়, তবুও কিছু কিছু ক্ষেত্রে অনলাইনের সাহায্য নিতেই হয়, কারণ অনলাইনের নিজস্ব কিছু সুযোগ সুবিধা রয়েছে। অনেকে বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে থাকলেও আমরা একটা লিঙ্কের মাধ্যমে বা একটা অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে তাদেরকে একত্রীভূত করতে পারি। তো এই সুযোগটাকে অনেক সময় আমরা কাজে লাগাই বিভিন্ন ট্রেনিংয়ের ক্ষেত্রেও। E-learning tools provide flexible and accessible professional development options for educators. তো e-learning এর যে বিভিন্ন টুলস রয়েছে, বিভিন্ন রকম প্ল্যাটফর্ম হতে পারে, বিভিন্ন স্টাডি মেটেরিয়াল হতে পারে, বিভিন্ন রকম রিসোর্সেস হতে পারে। রিসোর্সেস এক্ষেত্রে টিচারও হতে পারে, যে টিচারকে হয়তো আমরা ক্লাসরুমে বাইরের কোনো ইউনিভার্সিটি বা অন্য বাইরের দেশ থেকে আমরা ফিজিক্যালি আনার কথা ভাবতেও পারি না, সেটা আমরা অনলাইনে যদি তাদের সঙ্গে কানেক্ট করতে পারি, আমরা ইজিলি তাদের নলেজ বা তাদের শিক্ষা প্রদান সেটার আমরা সুযোগ পেতে পারি খুব সহজেই, সেটা আজকের দিনে সম্ভব। সো e-learning tools provide flexible and accessible professional development options for educators. আর এডুকেটরদের ক্ষেত্রে বা শিক্ষকদের ক্ষেত্রেও একই কথাই প্রযোজ্য। তাদের প্রফেশনাল ডেভেলপমেন্টের জন্য যদি তারা আরও অ্যাডভান্সড কিছু শিখতে চান, যেমন কলেজ ইউনিভার্সিটিতে আমরা জানি যে আরসি বা ওপি, যেটার ফুল ফর্ম হলো ওরিয়েন্টেশন প্রোগ্রাম এবং রিফ্রেশার কোর্স, এটা ম্যান্ডেটারি। এবং সেক্ষেত্রে যদি তারা আরও উন্নত কিছু চিন্তাভাবনা সেক্ষেত্রে পেতে পারে বা উন্নত কিছু রিসোর্সেস তারা যদি সেই প্রোগ্রামগুলোর মাধ্যমে পেতে পারে, তাহলে তাদের আপগ্রেডেশনটা অনেক ভালোভাবে সম্পন্ন হয়। এবং এক্ষেত্রে অনলাইন একটা খুব ভালো প্ল্যাটফর্ম। Then integration of technology can enhance learning experience and outcomes for educators. Hugh and Cheong, 2014. তো এখানে এনাদের দুজনের রিসার্চ ওয়ার্ক বলছে যে প্রযুক্তি শিখন অভিজ্ঞতা এবং শিক্ষাবিদদের ফলাফলকে বৃদ্ধি করতে সাহায্য করে। সুতরাং প্রযুক্তিকে ব্যবহার করে বর্তমান যুগে যে সমস্ত শিক্ষাবিদরা কাজ করছে, সেটা তাদের কিন্তু সব রকম ক্ষেত্রেই, পড়ানোর ক্ষেত্রে বা নিজেদের রিসার্চ সব কিছুতেই সেটা অনেক বেশি সাহায্য করে থাকছে। এবার চলে আসছি চ্যালেঞ্জেস বা সমস্যাতে। চ্যালেঞ্জেস ইন এইচআরডি ইমপ্লিমেন্টেশন. Implementing HRD initiatives can face challenges such as limited resources and resistance to change. যদি আমাদেরকে HRD প্রয়োগের কথা ভাবতে হয়, সেক্ষেত্রে বিভিন্ন রকম সমস্যা থাকে। তার মধ্যে প্রথমত যে জায়গাটি উঠে আসে সেটা হচ্ছে লিমিটেড রিসোর্সেস। অনেক ক্ষেত্রে আমাদের হাতে যথেষ্ট পরিমাণ রিসোর্স থাকে না, এবং অনেকেই এই জায়গাটাকেও, যেহেতু অনেক কিছু নতুন এক্ষেত্রে ইমপ্লিমেন্টেশনের কথা ভাবা হয়, অনেকের ক্ষেত্রে এই নতুন জিনিসটাকে অ্যাডপ্ট করে নেওয়াটাও একটু সমস্যা হয়ে দেখা দেয়। তো সেই ধরনের সমস্যা আমাদের ফেস করতে হয়। দ্বিতীয়ত, অ্যাড্রেসিং দিস চ্যালেঞ্জেস রিকোয়ার্স স্ট্রং লিডারশিপ অ্যান্ড এ ক্লিয়ার ভিশন ফর এইচআরডি ইন এডুকেশন। এবং এই ধরনের চ্যালেঞ্জেস বা সমস্যাকে যদি আমাদের প্রতিহত করতে হয়, তাহলে সেক্ষেত্রে দরকার একটি স্ট্রং লিডারশিপ বা অ্যাডমিনিস্ট্রেশনকে খুব স্ট্রং এবং খুব বলিষ্ঠ পদক্ষেপ অনেক ক্ষেত্রেই নিতে হতে পারে, উইথ এ ক্লিয়ার ভিশন ফর এইচআরডি ইন এডুকেশন। এবং তাদের অবজেক্টিভসগুলোও খুব ক্লিয়ার থাকতে হবে, যে আমি যদি একটা পার্টিকুলার গোলে পৌঁছতে চাই বা আমার এইচআরডি ডেভেলপমেন্টটাই যদি মূল লক্ষ্য হয়ে থাকে, তাহলে এই ধরনের চ্যালেঞ্জেসকে আমি কোনোভাবেই ভাববো না। আমি অর্থাৎ এক্ষেত্রে দ্য অ্যাডমিনিস্ট্রেটরস বা একটি প্রতিষ্ঠান যারা পরিচালনা করছেন, তাদেরকে এই ভাবনাটি মাথায় নিয়ে এগোনো উচিত।
And collaborating among stakeholders is essential for overcoming barriers to effective HRD. বিভিন্ন যে স্টেক হোল্ডার যারা রয়েছেন, স্টেক হোল্ডার অর্থাৎ একটি অর্গানাইজেশনের সঙ্গে যুক্ত যে বিভিন্ন মানুষ, তাদের মধ্যে কোলাবোরেশন, কোঅপারেশন এটা অত্যন্ত জরুরি। এবং এই জায়গাটা যদি খুব এনশিওরড হয়, তাদের মধ্যে যদি সুন্দর একটি কোঅপারেশনের মনোভাব থাকে, একে অন্যের সঙ্গে যদি সহযোগিতা করে এগোতে পারেন, তাহলে নিশ্চিতভাবেই কাজটি ভালোভাবে হবে। এই এইচআরডির এফেক্টিভনেসকে আমরা কিভাবে পরিমাপ করতে পারি? হাউ টু মেজার দ্য এইচআরডি এফেক্টিভনেস? ধারাবাহিক উন্নতির জন্য এইচআরডি এবং তার কার্যকারিতাকে আমরা জানি যে এটা পরিমাপ করাটারও প্রয়োজন আছে, কারণ কতখানি কাজ এগোলো সেটার যদি একটা ইভ্যালুয়েশন না হয়, আমরা বুঝতে পারবো না যে প্রতিষ্ঠানটি ঠিক কোন জায়গাটায় রয়েছে, তাদের কতখানি আরও এগোনো প্রয়োজন। Key performance indicators, KPIs, can include teacher retention rates, student performance metrics, and feedback surveys. Key performance indicator এটি একটি প্রক্রিয়া। এই ইন্ডিকেটর বা এই টুল যদি ব্যবহার করা হয়, তাহলে আমরা এটাকে পরিমাপ করতে পারি। এর মধ্যে রয়েছে এই যে কি পারফরমেন্স ইন্ডিকেটরস, এর মধ্যে রয়েছে টিচার রিটেনশন রেটস, অর্থাৎ কিনা টিচার কতখানি থেকে গেল। এখন আমরা যদি উদাহরণস্বরূপ বলতে পারি, যদি সরকারি স্কুল বা কলেজ হয়, সেক্ষেত্রে টিচার রিটেনশন রেটসটা হয়তো এতটা কার্যকরী হবে না, কারণ সেক্ষেত্রে সরকারি চাকরি আমরা জানি যে ছেড়ে যাওয়ার সম্ভাবনা 0.1%ও নয়। কিন্তু এটি যদি কোনো বেসরকারি স্কুল কলেজ হয়, তো সেক্ষেত্রে টিচার রিটেনশন রেট কতটা, সেটা অবশ্যই একটা ইম্পর্টেন্ট জায়গা প্লে করে। দেন স্টুডেন্ট পারফরমেন্স মেট্রিক্স, অর্থাৎ স্টুডেন্টরা যে পারফরমেন্স করছে সেটাকে পরিমাপ করে দেখা, সেটা অ্যানুয়ালি হতে পারে, সেটা বাই ইয়ারলি হতে পারে, তাদের পারফরমেন্স অ্যান্ড ফিডব্যাক সার্ভিস, এবং স্টুডেন্ট, টিচার, অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড নন টিচিং, এবং কিছু কিছু ক্ষেত্রে আমরা এক্ষেত্রে পেরেন্টসদেরও ইনভলভ করতে পারি। এই সবার ক্ষেত্রেই আমরা একটা ফিডব্যাক নিয়ে ইনস্টিটিউশন দেখতে পারে, অ্যান্ড অল দিস থিংস গেট ইনক্লুডেড ইন দ্য কি পারফরমেন্স ইন্ডিকেটার্স। এটি এমন একটা টুল যেটা এই বিভিন্ন ডাইমেনশনকে টাচ করে, এবং তাদের সবার একত্রে যে মেজারমেন্টটা হয় সেটাকে তারা অ্যানালিসিস করে দেখে যে সেই ইনস্টিটিউশনটা ঠিক কোন জায়গায় দাঁড়িয়ে এবং কতখানি এগোতে হবে বা পিছোতে হবে সেটাও তারা নির্ধারণ করে। And regular assessment helps ensure that HRD efforts align with educational goals and outcomes by Fullen 2007. এবং রিসার্চ বলছে যে সত্যি যদি নিয়মিত একটা মূল্যায়ন বা রেগুলার অ্যাসেসমেন্টের একটি জায়গা যদি থাকে, তাহলে সেটা অবশ্যই এইচআরডিকে আরও এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে। ফিউচার ডিরেকশনস ইন এইচআরডি, এর ভবিষ্যৎ জায়গাটি ঠিক কি, ভবিষ্যতে এটা কোন জায়গাকে নির্দেশ করছে। The future of HRD in education will likely focus on personalized and adaptive learning strategies. শিক্ষাক্ষেত্রে এইচআরডি যদি খুব ভালোভাবে প্রয়োগ করা হয়, তাহলে সেটা আলটিমেটলি ফোকাস করে পার্সোনালাইজড অ্যান্ড অ্যাডাপটিভ লার্নিং। পার্সোনালাইজড লার্নিং বলতে আমরা বুঝি যে যেখানে কিনা শিক্ষার্থী এবং শিক্ষকের রেশিওটা একটা গ্রহণযোগ্য জায়গায় থাকবে, অর্থাৎ স্কুলের ক্ষেত্রে যদি হয় উদাহরণস্বরূপ বলা যেতে পারে 1:25কে কখনোই ক্রস করবে না। একজন টিচারের রেসপেক্টে 25 জন স্টুডেন্ট, সেটা না বাড়াই ভালো আর কি। মানে এই রেশিওটা ইজ কল্ড দ্য স্ট্যান্ডার্ড রেশিও, যেক্ষেত্রে স্টুডেন্ট হবে 25 জন বা 30 জন, 25 থেকে 30 জন, এবং টিচার একজন। আর অ্যাডাপটিভ লার্নিং ইজ অ্যাকচুয়ালি টার্মিনোলজি ইউজড ফর স্পেশাল এডুকেশন, যেক্ষেত্রে কিনা স্পেশালি এবলড চিলড্রেন যারা আছে তারাও তো ইনক্লুসিভ এডুকেশনের অন্তর্ভুক্ত, তো তাদেরকেও যাতে সফলভাবে শিক্ষা দেওয়া যায় একটি ইনক্লুসিভ একাডেমিক ইনস্টিটিউশনে, নট অনলি স্কুল বাট অলসো কলেজ অ্যান্ড ইভেন ইউনিভার্সিটি অলসো, তো সেই ব্যাপারটাও মাথায় রাখতে হবে। ভালোভাবে যদি এইচআরডি অর্থাৎ হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্টের কথা ভাবা হয়, তাহলে সেটা অবশ্যই নির্দেশ করবে আমাদের ভবিষ্যতে পার্সোনালাইজড ট্রেনিং বা টিচিং এবং অ্যাডাপটিভ লার্নিং। ভালো একটি শিক্ষা প্রতিষ্ঠান, ভালো একটি ইনস্টিটিউশন অবশ্যই এই দিকগুলোকে মাথায় রেখে তাদের এইচআরডি গ্রোথের কথা ভাববে। নেক্সট ইজ এমফাসিস অন সোশ্যাল ইমোশনাল লার্নিং অ্যান্ড ডাইভার্সিটি ট্রেনিং, which is now becoming increasingly important. এখনকার যুগে দাঁড়িয়ে আমরা জানি যে সোশ্যাল ওয়েলবিং, সাইকো সোশ্যাল ওয়েলবিং অফ লার্নার্স ইজ গেটিং মাচ এমফাসিস, গ্রেটার ইম্পর্টেন্স, and even NEP 2020 is also at par with this thoughts. NEPও বলছে যে এখন
This has become a part and parcel of education nowadays, social and emotional learning. স্টুডেন্টদের শুধুমাত্র শিক্ষাদানই যথেষ্ট নয়, তারা কতটা মানসিকভাবে কতটা প্রস্তুত, তাদের ইমোশনাল পার্টটাকেও যথেষ্ট পরিমাণে লক্ষ্য রাখা অ্যান্ড ডাইভার্সিটি ট্রেনিং, এই জায়গাগুলোকেও নজরে দিতে হবে যদি আমরা ভালো মানব সম্পদ উন্নয়নের কথা ভাবি। And thirdly, innovative approaches will continue to evolve to meet the needs of changing educational landscape. রিসার্চ বলছে যে উদ্ভাবনীমূলক দৃষ্টিভঙ্গিকে বজায় রাখতে হবে, যা শিক্ষামূলক বিভিন্ন পরিস্থিতির সাথে মানিয়ে নিতে পারবে এবং সমস্ত ক্ষেত্রেই উদ্ভাবনীমূলক দৃষ্টিভঙ্গি অর্থাৎ কিনা অ্যাডভান্সমেন্ট, সারা বিশ্বে যা ধরনের অ্যাডভান্সমেন্ট হয়ে চলেছে, অবিরত হয়ে চলেছে, সেইগুলো সম্পর্কে সবসময় আপডেট থাকা এবং সেটাকে যাতে নিজের ইনস্টিটিউশনে ইমপ্লিমেন্ট করা যায় সে ব্যাপারে অ্যাডমিনিস্ট্রেশনকে সচেষ্ট হওয়া দরকার। এবার আমরা একদম শেষ পর্যায়ে আলোচনার এসে পৌঁছেছি এবং আমরা এক্ষেত্রে দেখে নেব যে পুরো আলোচনাটির সামারি কিরকম হতে পারে। সো হিউম্যান রিসোর্সেস ডেভেলপমেন্টকে শিক্ষামূলক প্রতিষ্ঠানের সাথে মূলত সংযুক্ত করতে হবে। আলোচিত যে মডেলগুলি এবং কৌশলগুলি সেগুলি সঠিক ব্যবহারের মাধ্যমেই শিক্ষাবিদগণ তাদের দক্ষতা এবং শিক্ষার্থীদের শিখনের বৃদ্ধিতে সহায়তা করতে পারেন। তাদের সফলভাবে এগুলো যদি ব্যবহার করতে পারেন তবেই একটি ভালো হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্টের কথা তারা ভাবতে পারেন এবং নিরবচ্ছিন্ন মূল্যায়ন এবং এইচআরডির বিভিন্ন উদ্যোগ গ্রহণ প্রাসঙ্গিক এবং কার্যকরী শিক্ষায় সহায়তা করতে পারে। সেক্ষেত্রে নিরবচ্ছিন্ন মূল্যায়ন বা কন্টিনিউয়াস ডেভেলপমেন্টও এক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ একটি অংশ নিচ্ছে। হিউম্যান রিসোর্সেস ডেভেলপমেন্ট ইজ ইন্টিগ্রাল টু দ্য সাকসেস অফ এডুকেশনাল ইনস্টিটিউশনস। By utilizing effective models and strategies, educators can enhance their skills and impact student learning. Ongoing evaluation and adaptation of HRD initiatives will ensure their relevance and effectiveness education. আমরা কয়েকটি প্রশ্ন মাধ্যমে আমরা দেখব যাতে শিক্ষার্থীরা পুরো বিষয়টি ভালোভাবে রপ্ত করে নিতে পারে। এখানে এক্সারসাইজ বা অনুশীলনীর মধ্যে প্রথমেই রয়েছে কয়েকটি এমসিকিউ কোয়েশ্চেন এবং পরবর্তী পর্যায়ে রয়েছে কতগুলি প্রশ্ন। প্রশ্নগুলি হলো এরকম: নাম্বার 1, এক্সপ্লেইন দ্য অ্যাডি মডেল অফ হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট ইন এডুকেশন। নাম্বার 2, ডিসকাস দ্য রোল অফ টেকনোলজি ইন হিউম্যান রিসোর্সেস ডেভেলপমেন্ট। নাম্বার 3, হোয়াট ইজ দ্য মেইন ফোকাস অফ 70-20-10 মডেল। এছাড়াও আরও বিভিন্ন প্রশ্ন আমরা যা আলোচনা করেছি তার মধ্যে থেকে উঠে আসতে পারে। শিক্ষার্থীরা নিজেদের প্রয়োজন অনুযায়ী কিলপ্যাট্রিক মডেল নিয়ে আলোচনা করতে পারে বা লিখে বাড়িতে অভ্যাস করতে পারে।